আমরা আগের দিন যে অবধি পড়েছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এবং এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা কোনটাকে নিয়ে, যে কেট হার্ডক্যাসল তার কাছে মার্লো এপিয়ার করেছে অ্যাজ এ ম্যান অফ এক্সট্রিম মডেস্টি, আবার মিস্টার হার্ডক্যাসলের কাছে তিনি এপিয়ার করেছেন অ্যাজ এ ম্যান অফ এক্সট্রিম ইমমডেস্টি। আবার দুজনেই দুজনের দৃষ্টিকোণ থেকে পারফেক্ট, কারণ কেটের সাথে যখন মার্লো কথা বলেছে সেই মুহূর্তে কেটকে সে একজন মানে কি বলবো রিপ্রেজেন্টেটিভ অফ দ্য হায়ার ক্লাস লেডিজ কনসিডার করে সে তার সাথে বেসফুলি বিহেভ করেছে। আবার মিস্টার হার্ডক্যাসলের সাথে যখন বিহেভ করছে সেই মুহূর্তে সে মিস্টার হার্ডক্যাসলকে একজন ইনকিপার হিসাবে ভেবেছে এবং তারপরে সে তার সাথে কথা বলেছে। এরকম একটা অবস্থা, ব্যাপারটা বুঝতে পারছো? তো মিস্টার হার্ডক্যাসল তার প্রত্যেকটা স্পিচের মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন যে এর মতো তোমার কি বলবো ইমমডেস্ট ব্রেজেন ডগ, এর মতো সেমলেস গাই তিনি আজ অব্দি লাইফে কোনোদিন দেখেননি। এবং তিনি এটা অবাক হয়ে যাচ্ছেন যে তার একদম বুজুম ফ্রেন্ড স্যার চার্লস মার্লো, ফাদার অফ ইয়াং মার্লো, তিনি কি করে এই ছেলেটাকে বলেছেন এপিটম অফ মডেস্টি, বা তিনি বলেছেন এম্বডিমেন্ট অফ রিজার্ভড ন্যাচার বা সাইনেন্স, এটা তিনি কি করে বলেছেন তিনি নিজে বুঝে উঠতে পারছেন না। কোশ্চেন গুলো রেডি রাখবে প্রিভিয়াস ইয়ারের, এবং বলবে যে যে জায়গার মধ্যে কোশ্চেন গুলো থাকছে আমি তারপর থেকে পড়ছি। মিস হার্ডক্যাসল বললেন তার বিহেভিয়ার, এই লাইনটার পাশে লেখো মার্লোস বিহেভিয়ার appears very much normal, very much normal to him। যে মার্লোর যে বিহেভিয়ার আছে সেটা খুব নরমাল লেগেছে তার কাছে। হার্ডক্যাসল বলছেন আ গুড ডিল অ্যাসিস্টেড বাই ব্যাড কোম্পানি and a French dancing master। গুরুত্ব বোঝার চেষ্টা করবে লাইনটার মাধ্যমে তিনি বলতে চাইছেন যে ওর বিহেভিয়ার সত্যি সত্যি বাজে, ওর বিহেভিয়ার এতটা বাজে যে বোঝা যায় যে সে বাজে লোকের সাথে মেশে, যেমন ফ্রেঞ্চ ড্যান্সিং মাস্টারদের সাথে মেশে। ওনার ফ্রান্সে যে সমস্ত ডান্স টিচাররা ডান্স শেখাতেন তারা একটু বোল্ড হতো, বুঝতে পারছো, তারা একটু এক্সট্রোভার্ট টাইপের হতেন এবং তারা একটু বোল্ড হতেন। তাহলে মার্লোর এই বিহেভিয়ার দেখে বোঝা যায় যে মার্লো ইজ অ্যাকাস্টমড টু দ্য ব্যাড কোম্পানি। One of the members of the bad company is a French dancing master, and Marlo's impudent behavior clearly shows that he never meets with the মানে কি বলবো he never meets with any gentleman, যে তিনি কোনো অবস্থাতে কোনো জেন্টলম্যানের সাথে মেশেননি। তিনি শুধুমাত্র মিশেছেন কাদের সাথে না এই ব্যাড কোম্পানির সাথে মিশেছেন, অর্থাৎ এই সমস্ত সেমলেস ফিলোদের সাথে তিনি মিশেছেন। এরপর দেখো মিস হার্ডক্যাসল বলছে বাবা তুমি ভুল করছো বাবা, এ ফ্রেঞ্চ ডান্সিং মাস্টার তাকে কোনোদিনের জন্যই তার ওই রিজার্ভড লুকটা শেখাতে পারবে না, দ্যাট অকওয়ার্ড অ্যাড্রেস, দ্যাট বেসফুল ম্যানার, মানে ওই যে স্ট্যামারিং ভাবে সে আমাকে অ্যাড্রেস করেছে ওই রকম কোনো অবস্থাতেই কোন ফ্রেঞ্চ ড্যান্সিং মাস্টার শেখাতে পারবে না। কারণ ফ্রেঞ্চ ড্যান্সিং মাস্টার ঠিক আছে সবসময় কি শেখায়, বোল্ড হওয়া শেখায়, ফরওয়ার্ড হওয়া শেখায়। তার মানে তোমরা বুঝতেই পারছো যে ফ্রেঞ্চ ড্যান্সিং মাস্টার কোনো অবস্থাতেই আ ফ্রেঞ্চ ড্যান্সিং মাস্টার ক্যান নেভার মার্লো টু বিহেভ ইন দ্যাট সিম্পল ম্যানার, কারণ কেট তাকে খুব সিম্পল এবং বেসফুল ভাবে দেখেছে। হার্ডক্যাসল বলছে তুমি কার কথা বলছো চাইল্ড, তুমি কার ম্যানারের কথা বলছো? বলছে আমি মার্লোর কথা বলছি বাবা, মার্লোর মৌভেস হাউন্টে। এই কথাটা
ঠিক আছে, একটা ফ্রেঞ্চ কথা, এই কথাটার মানে হচ্ছে বেসফুলনেস, BASHFULNESS। আবার বলছি এই কথাটার মানে লিখবে বেসফুলনেস, অর্থাৎ আমি মার্লোর বেসফুলনেস এর কথা বলছি বাবা, মার্লোর সলজ্জ ব্যবহারের কথা বলছি। His timidity struck me at the first sight। ঠিক আছে, মানে I was bewildered, I was overwhelmed, আমি পুরোপুরি চমকে গেছিলাম তার টিমিডিটির দ্বারা। ঠিক আছে, বলছে then your first sight deceived you, for I think him one of the most brazen first sights that ever astonished my senses। এরপরে তিনি আবার বললেন যে তুমি ভুল করেছো, তুমি ওকে ভদ্র ভেবে, ও এই ধরনের ছেলেই নয়, ও একটা ব্রেজেন, এর মানে মোস্ট ইম্পোর্টেন্ট। আমরা ব্রেজেন বলতে কি বলতে পারবো? মোস্ট ইম্পোর্টেন্ট বা মোস্ট সেমলেস। বলছে সে পুরোপুরি একটা নির্লজ্জ ছেলে। বলছে সিওরলি স্যার ইউ রেলি মানে অ্যাবিউজ। বলছে বাবা তুমি ওকে অ্যাবিউজ করছো, আমি ওর মতো মোডেস্ট ছেলে কোনোদিন দেখিনি। বলছে সে কি কথা, তুমি সিরিয়াসলি বলছো তো আমি ওর মতো বাউন্সিং সোয়েগারিং পাপ্পি, পাপ্পি মানে বুঝতেই পারছো কুকুরের কথা বলছে। ঠিক আছে, বলছে জন্মানোর পর থেকে আমি ওই ধরনের সোয়েগারিং পাপ্পিকে কোনোদিন দেখিনি। আন্ডারলাইন করবে, বলছে বিলি ডাউজেনও এর কাছে অনেক নাবালক। বিলি ডাউজেন ওয়াজ বাট আ ফুল। এটা কোশ্চেনে পড়েছিল বিলি ডাউজেনের জায়গাটা, যদি না পড়েছিল তাহলে লিখতে লাগবে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন বিলি ডাউজেন। ঠিক আছে, লেখো কত নম্বর কোশ্চেন হবে একবার বলে দাও। 41 নম্বর কোশ্চেন হবে, কোশ্চেন নাম্বার 41, বয়েজ এন্ড গার্লস। বিলি ডাউজেন, DAWSON ডট 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 কোড করে দাও। হু ইজ বিলি ডাউজেন? What does the speaker mean to say? উত্তরে চলে যাও। দেখো বিলি ডাউজেন তিনি একজন ক্রিমিনাল ছিলেন। ঠিক আছে, একটা বিরাট বড় ক্রিমিনালের নাম হচ্ছে বিলি ডাউজেন। দেখো বিলি ডাউজেন ওয়াজ আ notorious ruffian, was a notorious ruffian in London and a swindler, SWINDLER, and a swindler of the 18th century, মানে 18th সেঞ্চুরির একজন সুইন্ডলার, একজন মানে কুখ্যাত রুফিয়ান ক্রিমিনাল হচ্ছেন বিলি ডাউজেন। সো বিলি ডাউজেন ওয়াজ এ নটোরিয়াস রুফিয়ান ইন লন্ডন, হি ওয়াজ এ সুইন্ডলার অফ দ্য 18th সেঞ্চুরি। এরপরে 2 নম্বর প্যারাগ্রাফে যে পরে বলবে মিস্টার হার্ডকেশল, একবারে মুখস্থ করো, এটা দ্বিতীয়বার যাতে পড়তে না হয়, একবারে মুখস্থ করো অন স্পট। যে বিলি ডাউজেন ওয়াজ এ নটোরিয়াস রুফিয়ান ইন লন্ডন and a swindler of 18th century. Mr. Hardcastle means to say that Marlowe is so much impudent and shameless, that Bully Dawson, a notorious criminal, was but a child to him in গুন্ডাইজম বা রুফিয়ানিজম। মানে এই গুন্ডামের দিক থেকে, নির্লজ্জতার দিক থেকে, বুঝতে পারছো,
বলছে বুলি ডাউজন কো লোকে ভদ্র বলবে, বুলি ডাউজন কো লোকে ভদ্র বলবে। এর অভদ্রতার সাথে যদি তুমি তুলনা করো, এর অভদ্রতার সাথে যদি তুলনা করো, সবাই কাকে ভালো বলবে? বুলি ডাউজেনকে ভালো বলবে। সো বুলি ডাউজেন যিনি একজন নটোরিয়াস ক্রিমিনাল, তাকেও লোকে ভালো বলবে এর অভদ্রতার সাথে যদি তুমি তুলনা করো। তাহলে মিস্টার হার্ডক্যাসল মিনস টু সে দ্যাট মার্লো ইজ সো মাচ ইম্পুডেন্ট এন্ড সেমলেস that Bully Dawson, a notorious criminal, was but a child to him in Ruffianism. খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। বলছে অবাক করা কথা বলছো যে বাবা, বাবা ও মাথা নিচু করে রেখেছিল, ওর কথা আটকাচ্ছিল এবং ও তাকিয়েছিল মেঝের দিকে। এখানে গ্রাউন্ড বলতে ফ্লোর, ও মেঝের দিকে তাকিয়েছিল। বলছে ও তাই? বলছে ও আমার সাথে লাউড ভয়েসে কথা বলেছে, একটা মালিকানার মানে এয়ার বলতে বিহেভিয়ার। বলছে আর এমন একটা ফ্যামিলিয়ারিটি আমার সাথে দেখিয়েছে যেন আমি তার দীর্ঘদিনের পরিচিত। ঠিক আছে, বলছে সেটা আমার রক্তকে ঠান্ডা করে দিয়েছে। সেটা কি করেছে? সেটা আমার রক্তকে ঠান্ডা করে দিয়েছে। মিস হার্ডক্যাসল আবার বলছে ও আমার সাথে ডিফিডেন্স নিয়ে কথা বলেছে, রেসপেক্ট নিয়ে কথা বলেছে। বোঝা গেছে? বলছে ও আমাকে ডিফিডেন্স নিয়ে কথা বলেছে, ও আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলেছে। কি সেন্সিওর্ড মানে ক্রিটিসাইজড, সেন্সিওর্ড ওয়ার্ডার মানে, ঠিক আছে, ক্রিটিসাইজড। ডিফিডেন্স ওয়ার্ডার মানে মডেস্টি। The manners of the age, he admired the prudence of girls. Prudence মানে বিচক্ষণতা, wit. That never laughed, he tired me with apologies for being tiresome. এবং তারপরে এই রুম ছেড়ে গেছে মাথা নিচু করে এবং বলেছে ম্যাডাম আই উড নট ফর দ্য ওয়ার্ল্ড ডিটেইন ইউ। এবং সে বলে গেছে যে ম্যাডাম আমি আপনাকে কোনোভাবে আটকে রাখবো না। এরপরে ওর বাবা আবার অন্য কথা বলছে, বলছে he spoke to me as if he knew me all his life before. সে আমার সাথে এমন ভাবে কথা বলেছে যেন আগের থেকে আমাকে চিনত। 20টা প্রশ্ন করেছে, আমার উত্তরের অপেক্ষা করেনি। আমি যখন বেস্ট গল্পগুলোকে বলছিলাম তখন সে বিভিন্ন ধরনের পান বলে আমাকে টন্ট করেছে। পান মানে বুঝতেই পারছো, যার ডাবল মিনিং থাকে। পান বলতে যার ডাবল মিনিং থাকে, ঠিক আছে, ওয়ার্ডস হ্যাভিং ডাবল মিনিং, মানে এই ডাবল মিনিং টাইপের কথাবার্তা বলেছে। এবং যখন আমি ডিউক অফ মালবরো আর প্রিন্স ইউগেনের গল্প বলছিলাম তখন সে আমাকে বলেছে আমি পাঞ্চ বানাতে পারি কিনা। তোমরা জানো পাঞ্চ হচ্ছে এ কাইন্ড অফ ড্রিঙ্ক, এক ধরনের পানীয়। বলছি ইয়েস কেট, তোমার বাবাকে ও বলেছে যে আমি নাকি পাঞ্চ মেকার, অর্থাৎ আমি নাকি পাঞ্চ বানাই, এই টাইপের কথা। উড বি ফাদার ইন লকে সে বলেছে আমি নাকি পাঞ্চ মেকার, এই টাইপের কথা বলেছে। তোমাদের ওই কনটেক্সট এবং সিচুয়েশনকে মনে রাখা জরুরি। মিস হার্ডক্যাসল বলছে বাবা আমাদের মধ্যে কেউ ভুল করছে। এক্ষেত্রে আমরা জানি এটা আয়রনির উদাহরণ। ওদের মধ্যে কেউ ভুল করছে না, ওদের মধ্যে দুজনেই নির্দিষ্ট পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে। ঠিক আছে, বলছে হার্ডক্যাসল এখানে পরিষ্কার বলে দিলেন, বলছে বাবা মানে তিনি হার্ডক্যাসল বলছেন তার মেয়েকে যে ইফ হি বলতে মারলো, বলছে মারলো যদি ওরকমই হয় যেমনটা আমাকে ও দেখিয়েছে, ও কোনোদিন আমার সম্মতি পাবে না। কনসেন্ট মানে ওপিনিয়ন। আবার কিসের ওপিনিয়ন পাবে না? বিয়ের ওপিনিয়নটা পাবে না, ওই বিয়ের সম্মতি পাবে না। বলছে ও যদি ওরকম ভাবে নিজেকে শো করে যেমনটা ও আমাকে দেখিয়েছে, ও যেরকম ভাবে আমাকে দেখিয়েছে ওরকম ভাবে যদি ও নিজেকে শো করে, মানে ও যেরকম নির্লজ্জ ভাবে এপিয়ার করেছে ওরকম নির্লজ্জ যদি বাস্তবেও হয়, তাহলে ওকে আমি কোনোদিন বিয়ের প্রস্তাব মানে ওকে আমি জামাই করব না। এবং মিস হার্ডক্যাসল বললেন বলছে আর ও যদি আমার কাছে ওই রকম সালেন হয়ে এপিয়ার করে, সালেন মানে সিরিয়াস বা গ্লুমি, বলছে তাহলে ওকেও আমি কোনোদিন বিয়ে করব না। মানে হার্ডক্যাসল বলছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে? হোয়াট ওয়াজ দ্য ফেভারিট স্টোরি অফ মিস্টার হার্ডক্যাসল, এটা প্রীতি লিখানো রয়েছে।
বুঝতে পারছো? এটা লিখানো রয়েছে, এর আগে দেখবে অ্যাক্ট 1 এর কোশ্চেন এটা। উত্তরটা বলে দাও তোমরা। হোয়াট ওয়াজ দ্য ফেভারিট স্টোরি অফ মিস্টার হাডকেসন? বলো। হি কন্টিনিউয়াসলি ইউজ টু রিপিট, তিনি কন্টিনিউয়াসলি প্রিন্স ইউগেন এবং ডিউক অফ মালবোরোর গল্প বলেন। আরেকটা তার ফেভারিট গল্প আছে, দ্য ওল্ড গ্রাউজ ইন দ্য গান রুম, কিন্তু এখানে প্রিন্স ইউগেনের কথাই বলবে, ঠিক আছে? দ্য বেস্ট স্টোরি, এটা তার সবচেয়ে পপুলার স্টোরি। ডিউক অফ মালবোরোর গল্প বলেন, প্রিন্স ইউগেনের গল্প বলেন। এরপরে লাইনটাকে বুঝবে। বলছে ও যদি, মানে হার্ডকেসেল বলল যে, লাইনটাকে বুঝবে, ও যদি এই রকম সেমলেস হিসাবে আমার সামনে এপিয়ার করে, ঠিক আছে, ও যদি সেমলেস হিসাবে আমার সামনে এপিয়ার করে, তাহলে আমি তাকে কোনোদিন আমার সম্মতি দেব না। আর মিস হার্ডকেসেল তখন বললেন যে ও যদি আমার সামনে ওই রকম সিরিয়াস হয়ে থাকে, যেরকম সিরিয়াস হয়েছিল, ও আমার সম্মতিও কোনো অবস্থায় পাবে না। তাহলে হার্ডকেসেল বলছে যাই হোক, এর দ্বারা এই মানে এই সিদ্ধান্তে আমরা দুজনে উপনীত হলাম, এর দ্বারা এই সিদ্ধান্তে আমরা দুজনে উপনীত হলাম যে চলো আমরা দুজনে ওকে রিজেক্ট করি, ঠিক আছে? এরপরে লক্ষ্য করো, মিস হার্ডকেসেল বলছে হ্যাঁ বাবা, রিজেক্ট তো করবো, বাট আপন কন্ডিশন, তুমি যদি ওকে খুঁজে পাও লেস ইম্পর্টেন্ট, আর আমি যদি ওকে খুঁজে পাই মোর কনফিডেন্ট। প্রিজিউমিং মানে কনফিডেন্ট, মানে তুমি যদি লেস ইম্পর্টেন্ট খুঁজে পাও মাইনাস ইম্পর্টেন্ট, আমি যদি ওকে বেশি কনফিডেন্ট খুঁজে পাই, পাচ্ছ বুঝতে? বলছে ইফ ইউ ফাইন্ড হিম মোর রেসপেক্টফুল, তুমি যদি ওকে বেশি রেসপেক্টফুল হিসেবে খুঁজে পাও, ইফ ইউ ফাইন্ড হিম মোর রেসপেক্টফুল, আর আমি যদি ওকে খুঁজে পাই মোর ইম্পরচুনেট, আমি যদি ওকে খুঁজে পাই মোর ইম্পরচুনেট, ইম্পরচুনেট বলতে স্ট্রং অ্যান্ড, মানে কি বলবো, যার মধ্যে একটা সেলফ কনফিডেন্স আছে, ঠিক আছে? বলছে তাহলে আমি বলে রাখছি, ঠিক আছে, দ্য ফিলো ইজ ওয়েল এনাফ ফর এ ম্যান, বলছে তাহলে এ নিশ্চয়ই কোনো সাধারণ ছেলে হবে না। কি বলছি বোঝা যাচ্ছে? এ নিশ্চয়ই কোনো সাধারণ ছেলে হবে না। বলছে এই ধরনের ছেলেকে আমরা জেনারেলি, ঠিক আছে, কান্ট্রিতে হর্স রেসে দেখতে পাই না। এই লাইনটা পড়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন। বলছে এই ধরনের ছেলেকে আমরা কোনোদিন কান্ট্রির হর্স রেসে জেনারেলি ভাবে দেখতে পাই না। লাইনটাকে বোঝার চেষ্টা করো কি বলতে চাইছে। মনে রাখবে, কেট বলতে চাইছে, আমি আবার বলছি, কেট বলতে চাইছে যে মার্লো একজন ওয়ার্দি ম্যান, এবং সে বলতে চাইছে যে ইয়াং ম্যান অফ মার্লোজ ক্যালিবার ইজ নট টু বি মেট উইথ অ্যাট এ কান্ট্রি হর্স রেস। তো বলবে স্যার কান্ট্রি হর্স রেসের জায়গাটা বুঝতে পারলাম না। তখনকার দিনের বড় লোকেরা, বুঝলে, একটা মাঠে যে উপস্থিত হতো তারা গ্যালারিতে বসতো, এবং সেই গ্যালারির থেকে তারা দেখতো, সেই গ্যালারি থেকে তারা দেখতো কি দেখতো, যে অন্যান্যরা সবাই তোমার কি বলবো হ্যান্ডসাম ছেলেরা সেখানে এসে উপস্থিত হয়, এবং তারা কি তারা তোমার অনেক ফ্যাশনেবল হয়, অনেক হ্যান্ডসাম হয়, এবং তারা ওই জায়গার মধ্যে হর্স রেসের গ্যালারিতে তারা কিন্তু বসে থাকে। they occupied seat in the gallery of the horse race. They occupied seat in the gallery of the horse race. কি বলছি বোঝা যাচ্ছে? এবং ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এবং একজন ইয়াং লেডি has a chance to choose a young man for her husband. এখানে সে বলতে চাইছে যে মার্লো ইজ এ ওয়ার্দি ম্যান, মার্লো ইজ এ ওয়ার্দি ম্যান, ঠিক আছে? কিন্তু একটা জিনিসকে মাথার মধ্যে রাখতে হবে যে মার্লো ছেলেটা কিন্তু যথেষ্ট ভালো ছেলে। অন্যান্য হর্স রেসের মধ্যে যে সমস্ত ছেলেদেরকে দেখা যায় তার থেকে সে অনেক বেশি ওয়ার্দি, আমি এটা বিশ্বাস করি। কিন্তু ওই যে একটা প্রবলেম, আমি ওকে বেশি লাজুক দেখেছি, আবার তুমি ওকে বেশি নির্লজ্জ দেখেছো, তাহলে তোমাকে ওকে দেখতে হবে লাজুক, আর আমাকে ওকে দেখতে হবে কনফিডেন্ট। তুমি যদি ওকে লাজুক হিসেবে দেখতে পাও, তুমি যদি ওকে ভদ্র হিসেবে দেখতে পাও, তাহলে তুমি কি করবে? তুমি ওকে নিজের সান ইন ল হিসাবে কনসিডার করে নেবে, একসেপ্ট করে নেবে, দেয়ার ইজ নো প্রবলেম। আবার আমি যদি ওকে কনফিডেন্ট হিসাবে দেখতে পাই,
তা হলো ইন ফিউচার আই উইল অ্যাকসেপ্ট হার, আই উইল অ্যাকসেপ্ট হিম অ্যাজ মাই ফিউচার হাজব্যান্ড। কারণ এই ছেলেটা জেনারেল ছেলে নয়, এর একটা আলাদা অ্যাবিলিটি আছে, এর একটা আলাদা ক্যালিবার রয়েছে। এতটা অ্যাবিলিটি এবং এতটা ক্যালিবার রয়েছে, যে অ্যাবিলিটি এবং ক্যালিবার হর্স রেসে আমরা যে ছেলেগুলোকে দেখি তার মধ্যে যে ক্যালিবার দেখা যায় তার থেকে এর ক্যালিবার অনেক বেশি। কি বলছি বোঝা যাচ্ছে? হর্স রেসে ছেলেগুলোর মধ্যে যে ক্যালিবার দেখা যায় এর মধ্যে যে ক্যালিবার রয়েছে তার থেকে অনেক বেশি। আর হর্স রেস বলতে আমি কি বললাম? কন্টেম্পোরারি টাইমে, বুঝতে পারছো, সমস্ত রিচ ম্যানদের ছেলেরা তারা কি করতো জানো তো? তারা ওই রকম একটা পার্টিকুলার রেস দেখতে আসতো। তারা ওই রকম ইভেন তারা নিজেরা রেস করাতো, তাদেরও নিজস্ব ঘোড়া থাকতো এবং সেই ঘোড়াগুলো দৌড়াতো। বুঝতে পারছো? তাহলে সেই কাজগুলো কারা করাতো? বড় লোকের ছেলে। আবার কেমন ছেলে? যারা প্রত্যেকে হ্যান্ডসাম এবং অ্যাট্রাক্টিভ। এখানে কেট বলতে চাইল যে ওই হর্স রেসের গ্যালারিতে যে ছেলেগুলো আছে তার থেকে মারলো অনেক বেশি ওয়ার্দিয়ার, তার থেকে মারলো অনেক বেশি ক্যাপেবল। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু একসেপ্ট আমরা তখনই করব, একসেপ্ট আমরা তখনই করব যদি তুমি খুঁজে পাও ওকে কি হিসাবে? তুমি ওকে খুঁজে পাও মডেস্ট হিসাবে, আর আমি ওকে খুঁজে পাই কি হিসাবে? কনফিডেন্ট হিসাবে। তাহলেই আমরা অ্যাকসেপ্ট করব, আদারওয়াইজ আমরা অ্যাকসেপ্ট করব না। ক্লিয়ার হয়েছে আইডিয়াটা? ডু ইউ গেট দ্য পয়েন্ট? লেখো এখান থেকে একটা কোশ্চেন লেখো। কোশ্চেন নাম্বার 42, আজকের ক্লাসের দ্বিতীয় কোশ্চেন। Why does Kate introduce the reference of the horse race? সে হর্স রেসের কথা কেন বলেছে? উত্তরে চলে যাও। লেখো কেট considers Marlowe a worthy man. Kate considers Marlowe a worthy man. She says that a young man of Marlowe's caliber, is not to be met with at a country's horse race, where handsome and fashionable young men come in large numbers. হয়েছে? Where handsome and fashionable young men come in large numbers. Am I clear to everybody? ঠিক আছে? বেশ, এরপরে একটু টেনে পড়ো, এই জায়গাটাকে ছেড়ে দাও। এখানে দেখো খুব গুরুত্বপূর্ণ একটা লাইন এখানে বলছে, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ লাইন এই পার্টিকুলার জায়গার মধ্যে হার্ডকেসেল বলছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক আছে? যে হার্ডকেসেল বলছেন যে একটা মেয়ে যেভাবে একজন লাইফ পার্টনারকে চুজ করে, আর যেভাবে এক মেয়ের বাবা মেয়ের জন্য লাইফ পার্টনারকে চুজ করে, এই দুটো হচ্ছে পুরোপুরি আলাদা। বুঝতে পারছো? একজন মেয়ের লাইফ পার্টনার কিভাবে চুজ করে? একজন মেয়ের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, তার যে লাইফ পার্টনার হতে লাগবে না, তাকে হ্যান্ডসাম হতে হবে। প্রথম কথা, সে কিসের উপর তার মানে ওর উপর অ্যাট্রাকশন ফিল করবে?
না ফার্স্ট ক্রাইটেরিয়া, বুঝতে পারছো, যে সেটা হচ্ছে তাকে হ্যান্ডসাম হতে হবে, তাকে অ্যাট্রাকটিভ হতে হবে। এটা হচ্ছে একটা মেয়ের কাছে ফার্স্ট, মানে কি বলবো, প্রায়োরিটির জায়গা, বা এটা হচ্ছে একটা মেয়ের প্রথম ম্যান্ডেটরি কন্ডিশন কে তার লাইফ পার্টনারকে সুন্দর হতে হবে, এরপরে বোঝার চেষ্টা করে, হ্যাঁ কি না? যে সুন্দর চেহারা মানে যে একটা সুন্দর মানুষ তা তো নয়। ম্যাকবেথ পড়ে তোমরা কি জানলে? যে অ্যাপিয়ারেন্স এবং রিয়েলিটি দুটো আলাদা কথা বলে, ব্যাপারটা বুঝতে পারছো? অ্যাপিয়ারেন্স অনেক লোকের সুন্দর, দ্যাট ডাজন্ট মিন যে লোকগুলো ভালো, ঠিক আছে? তাহলে এখানে মিস্টার হার্ডক্যাসল ক্রিটিসাইজ করছেন কেটের অবজারভেশনকে, তিনি শুধু ক্রিটিসাইজই করছেন না, তিনি এই ক্রিটিসিজমের মাধ্যমে তিনি পুরো অন্যান্য ইয়াং গার্লদের যে চয়েসটা আছে না, ওই চয়েসটাকে কালেকটিভলি ক্রিটিসাইজ করছেন, ওই চয়েসটাকে কালেকটিভলি ক্রিটিসাইজ করছেন। যে ম্যাক্সিমাম মেয়ে তারা লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে শুধু ফেসিয়াল বিউটির উপর বেশি ফোকাস, এমফাসাইজ বা ইম্পর্টেন্স দেয়, যেটা মানে দ্যাট ইজ নাথিং বাট আ বিগ মিস্টেক, যেটা একটা বড় ভুল ছাড়া আর অন্য কিছুই নয়। এটার উপর এত বেশি গুরুত্ব দেওয়ার কোনো মানে নাই, ঠিক আছে? দেখো বলছে হোয়েন এ গার্ল, এখানে আমরা বলবো গার্ল লাইক কেট, কারণ মার্লো খুব সুন্দর দেখতে, অ্যাট্রাকটিভ দেখতে। বলছে হোয়েন এ গার্ল ফাইন্ডস এ ফিলোজ আউটসাইড, আউটসাইড বলতে অ্যাপিয়ারেন্স, টু হার টেস্ট, টু হার টেস্ট মানে বলো, এখানে টেস্ট বলতে লাইকিং। বলছে একটা মেয়ের তো এক ধরনের ছেলে পছন্দ, কেউ হয়তো চায় সালমান খানের মতো বডি বিল্ডার হবে, বুঝতে পারছো? কেউ হয়তো চায়, ঠিক আছে, তার লাভার টম ক্রুজের মতো হবে, বুঝতে পারছো? এইরকম তো সবাই চায়। তাহলে একজন মেয়ে যখন খুঁজে পায় একটি ছেলে বাহ্যিক এপিয়ারেন্স, ঠিক আছে, তার মতো, তখন সে ধরে নেয় রেস্ট অফ দ্য ফার্নিচার এপিয়ারেন্সের মতো। রেস্ট অফ দ্য ফার্নিচার মানে আদার কোয়ালিটি, মানে যেহেতু ধরে নিল যে সুন্দর দেখতে, তার মানে অন্যান্য কোয়ালিটি গুলোও সুন্দর। উইথ হার মানে একটা মেয়ের কাছে এ স্মুথ ফেস স্ট্যান্ডস ফর গুড সেন্স, একটা মেয়ের কাছে একটা স্মুথ ফেস, স্মুথ ফেস মানে একটা বিউটিফুল ফেস। আবার বলছি একটা মেয়ের কাছে স্মুথ ফেস মানে বিউটিফুল ফেস, একটা মেয়ের কাছে স্মুথ ফেস মানে অ্যাট্রাকটিভ ফেস, ঠিক আছে? সেটাকেই সে গুড সেন্স হিসেবে ধরে নেয়, যে অ্যাট্রাকটিভ ফেস আছে মানে নিশ্চয়ই সেন্সিবল। তার কাছে যদি তার ফিগার জেন্টল হয়, মানে অ্যাট্রাকটিভ হয়, অ্যাট্রাকটিভ চেহারা, হ্যান্ডসাম, তখনই সে ধরে নেয় সে হচ্ছে ভার্চুয়াস, তখনই সে ধরে নেয় কি সে ভার্চুয়াস, যেখানে বাস্তবটা এরকমটা নাও হতে পারে। এখানে কেট তাকে ক্রিটিসাইজ করে করে বললেন যে এটা হচ্ছে তোমাদের ইম্যাচুরিটি, বা ম্যাক্সিমাম মেয়ের ইম্যাচুরিটি। তারা একটা ছেলের চেহারার বাহ্যিক দিকটা দেখে ছেলেটার চরিত্রকে জাজ করে, যেখানে হয়তো চরিত্র আর বাহ্যিক এপিয়ারেন্স এই দুটো হচ্ছে একে অপরের থেকে পুরোপুরি আলাদা। ব্যাপারটা বোঝা গেছে? এরপরে চলো একটু ছেড়ে এসে এখান থেকে শুরু করো। টনি ক্যাসকেট নিয়ে এসেছে, ঠিক আছে? টনি ক্যাসকেট নিয়ে এসেছে। আচ্ছা টনি ক্যাসকেটটা, এই ক্যাসকেটের ভিতরে কি আছে কমেন্টে বলো তো। এটা কিসের ক্যাসকেট? এটা হচ্ছে ক্যাসকেট অফ মিস নেভিলের জুয়েলস। এই ক্যাসকেটের ভিতরে মিস নেভিলের গয়না আছে। মিস নেভিলের যে জুয়েল, সেই জুয়েলারি গুলো এই ক্যাসকেটের ভিতরে আছে। হেস্টিংস ওর আগে ওকে বলেছে, কি বলেছে জানো? এ ভাই তুমি তো এই কি যেন নাম, নেভিলেকে একদম পছন্দ করো না, তাহলে যদি তোমার জীবন থেকে নেভিলেকে অন্য কেউ নিয়ে চলে যায় তুমি তাকে কি বলবে? এবং তখন এ বলেছিল আমি তাকে ধন্যবাদ শুধু দেব না, আমি তাকে বলবো যে নিয়ে যাবে আমি তাকে তো তার জন্য ঘোড়ার ব্যবস্থা তো করেই দেব। অ্যালং উইথ দ্যাট আমি কি করব না, আমি তার মানে যে গয়নাগুলো, মিস নেভিলের যে গয়নাগুলো যেটা আমার মা জোর করে আটকে রেখেছেন, আমি সেগুলোকেও দেওয়ার ব্যবস্থা করব।
টনি বলছে ইকেট, আমি পেয়ে গেছি, এই তো গয়না, আমার কাজিন কনের নেকলেস, কন মানে কনস্ট্যান্স, আমার কাজিনের নেকলেস, ববস এন্ড অল, ববস বলতে ইয়াররিংস, আমার কাজিনের নেকলেস, ইয়াররিং, অন্যান্য কিছু, আমার মা আর এদেরকে, ঠিক আছে, আমার মা আর এদেরকে চিট করতে পারবেন না, ওদের 14 মানে ফরচুন, ওদের ফরচুনকে আটকে রাখতে পারবেন না, এই তো তুমি এখানেই আছো। এরপরে লক্ষ্য করো, বলছে ও মাই জেনাস, ও মাই জেনাস বলতে কি বলছি বোঝা যাচ্ছে? ও মাই জেনাস বলতে মানে এইটা লাইনটার মাধ্যমে বোঝার চেষ্টা করো, এটা টনি নিজেকে বলছে যে দিস ইজ দ্য রেজাল্ট অফ মাই জিনিয়াস। সত্যি আমি না বিরাট বড় জিনিয়াস, মা গয়নার বাক্সের ভিতরে সব গয়নাকে রেখেছিল, আর আমি এত বড় জিনিয়াস এই সমস্ত গয়নার বাক্স সমেত নিয়ে চলে এলাম। সত্যি আমার কোয়ালিটির তুলনা হয় না, নিজেই নিজেকে বলছে, চুরি করে বলছে আমার কোয়ালিটির তুলনা হয় না। পারছো বুঝতে? এরপর দেখো হেস্টিংস প্রবেশ করেছে, বলছে মাই ডিয়ার ফ্রেন্ড, how have you managed with your mother? I hope you have amused her with pretending love for your cousin, and that you are willing to be reconciled at last. Our horses will be refreshed in a short time, এবং আমরা খুব তাড়াতাড়ি চলে যাব। হেস্টিংস বলছে তুমি কি করে গয়নাগুলো নিয়ে এলে? তুমি কি তাহলে ভালোবাসার অভিনয় করলে? কিছুক্ষণ পরে আমাদের ঘোড়াগুলো তৈরি হয়ে যাবে এবং আমরা এখান থেকে চলে যাব। এরপরে লক্ষ্য করো, তিনি তাকে ক্যাসকেটটাকে দিলেন, বললেন এই নাও তোমার সুইটহার্টের জুয়েল, কিপ দেম, হ্যাং দোজ, আই সে that to rob you one of them, but how have you procured them from your mother? এরপরে লক্ষ্য করো, বলছে তুমি তোমার মায়ের কাছ থেকে কেন পেলে? ঠিক আছে, মানে কি করে পেলে? এই হেস্টিংস এর সমস্যা হচ্ছে এটাই যে ভাই গয়নাগুলো পেয়েছিস, গয়নাগুলো নিয়ে চলে যা, এত কিছু আম পেয়েছিস, আম নিয়ে চলে যা, গাছ জেনে কি করবি? বলছে আস্ক মি নো কোয়েশ্চেন, আমি মিথ্যে বলতে পারবো না, ফিপস মানে লাইজ, আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করো না, আমি মিথ্যে বলতে পারবো না। বলছে এটাই তো আমার বুড়ো আঙুলের খেলা। বলছে যদি আমার কাছে আমার মায়ের বিউরো, বিউরো মানে ক্যাবিনেট, ঠিক আছে, আলমিরা, আমার কাছে যদি আমার মায়ের আলমারির প্রত্যেকটা ড্রয়ারের চাবি না থাকতো, আমি কি রোজ এল হাউসে যেতে পারতাম? কিন্তু এই চুরি করাটাতে আমি কোনো ক্ষতি দেখতে পাই না। কেন পাই না? কারণ মায়ের পয়সা মানে তো আমারই পয়সা, আর আমি মায়ের পয়সা চুরি করছি মানে আমি আমার পয়সা চুরি করছি, এবং আমি আমার পয়সা মায়ের আলমারি থেকে চুরি করার মধ্যে, আমি আমার পয়সা মায়ের আলমারি থেকে চুরি করার মধ্যে কোথাও কোনো অপরাধ দেখতে পাই না। হেস্টিংস বললেন 1000 বার চুরি করো রোজ, 1000 বার চুরি করো, মানে তুমি টনিকে কি বলছে বুঝতে পারছো? যে এই ধরনের চুরি তুমি 1000 বার করো, ঠিক আছে, এতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আমি তো আমার গয়নার বাক্স পেয়ে গেছি। But to be plain with you, Miss Neville is endeavoring to procure them from her aunt this very instant. If she succeeds, it will be the most delicate way, at least, of obtaining them. বলছে মিস নেভিলও এই মুহূর্তে, মানে আমার উড বি ওয়াইফ মিস নেভিলে, তিনিও এই মুহূর্তে প্রকিউর করার চেষ্টা করছেন, মানে ম্যানেজ টু গেট, তিনিও পাওয়ার চেষ্টা করছেন গয়নাগুলোকে তার আন্টের কাছ থেকে এই মুহূর্তে। কিন্তু যদি ওর আন্ট গয়নাগুলোকে পড়তে দিয়ে দেয়, যদি সে সফলতা পায়, ব্যাপারটা বুঝতে পারছো? বলছে তাহলে এটাই ভালো হবে গয়নাগুলো পাওয়ার, তাহলে অন্তত চুরির কেসটা হলো না, কারণ চুরি জিনিসটা তো ভালো জিনিস নয়। ও যদি নিজে অনুরোধ করে এগুলো পেয়ে যেতে পারে, that would have been the best thing. টনি বলছে well keep them till you know how it will be, but I know how it will be well enough. She would as soon part with the only sound tooth in her head. এরপর লক্ষ্য কর, এখানে টনি পরিষ্কার ভাবে বলল, বলছে আমি খুব ভালো করে জানি যে এত প্রচেষ্টা করে তার কি লাভ হবে। ব্যাপারটা বুঝতে পারছো? মনে রাখবে, বলছে ইট উড বি ভেরি মাচ ডিফিকাল্ট টু গেট দ্য ক্যাসকেট ফ্রম হার, ঠিক আছে, it will be as difficult as to like to part with the only sound tooth in her head.
তার মানে ব্যাপারটা বুঝো। তুমি বলবে স্যার লাইনটা দাঁতের কথা কেন বলেছে স্যার, বলে দিচ্ছি। ধরো তোমার সামনের পাটির দুটি দাঁত আছে, ঠিক আছে, আমি বললাম তোমার সামনের দুটি পাটের দাঁতকে তুমি ভেঙে পড়ে আমাকে দাও। আমি তোমাকে বললাম তুমি কি সামনের পাটির দুটি দাঁত ভেঙে পড়ে আমাকে দিতে পারবে? উত্তর হচ্ছে না। তার মানে যেমন ভাবে তুমি তোমার মাথার মানে মুখের দুটি দাঁতকে ভেঙে আমাকে দিতে পারবে না, ঠিক আছে, এটা ততটা জটিল যতটা জটিল হচ্ছে মিসেস হার্ডকেসেলের কাছ থেকে এই গয়না পাওয়া। ব্যাপারটা বুঝতে পারছি? মানে মিসেস হার্ডকেসেলের কাছ থেকে কেউ গয়না বার করতে পারবে না। যেমন ভাবে তুমি তার কাছ থেকে দাঁতগুলো উপহার হিসাবে পাবে না। তুমি এখন আমাকে বলবে স্যার এই ধরনের কথাবার্তা কেন? মনে হবে টনির মতো ছেলের মুখে সেই ধরনের স্পিচেই অলিভার গোল্ডস্মিথ বসিয়েছেন যে স্পিচ গুলো টনির মতো অশিক্ষিত ছেলে বলতে পারবে। টনি বলছে হ্যাঁ যদি কেউ ওর কাছ থেকে গয়না বার করতে পারেনি, ওর মা কেউ কি স্বইচ্ছায় নিজের দুটো দাঁত খুলে দেয়? লাইনটা বুঝতে পারলে? কেউ কি স্বইচ্ছায় নিজের থেকে দুটো দাঁত খুলে দেয়? আজ অব্দি কেউ গয়না বার করতে ওর কাছ থেকে পারেনি। তাই আমি যেটা বলছি সেটা তুমি করো। এরপর দেখো মিসেস হার্ডকেসেল আর মিস নেভিলে প্রবেশ করেছে। মিসেস হার্ডকেসেলকে মিস নেভিলে এই জায়গার মধ্যে বলছেন যে গয়নাগুলো তুমি আমাকে পড়তে দাও, গয়নাগুলো তুমি আমাকে পড়তে দাও, একদিনের জন্য পড়তে দাও। আর মিসেস হার্ডকেসেল বলছেন যে দেখ গয়না পরে কি করবি মা, তুই এমনিতেই সুন্দরী, সুন্দরীদেরকে সাজতে লাগে না, তারা এমনিতে বিউটিফুল। সাজে কারা? যারা সুন্দর নয়, ঠিক আছে, অ্যাকচুয়ালি সাজে সবাই, কিন্তু তিনি যেহেতু একে গয়না দিতে চান না সেই জন্য তিনি বলছেন যে গয়না পরে সাজতে হবে না, তুমি এমনিতেই বিউটিফুল। বুঝতে পারছো? শুনতে পাচ্ছ? এন্টার মিসেস হার্ডকেসেল এন্ড মিস নেভিল। মিসেস হার্ডকেসেল বলছে ও কনস্ট্যান্স, তুই আমাকে অবাক করছিস মা, তোর মতো মেয়ে গয়না চায়। ইট উইল বি টাইম এনাফ ফর জুয়েল মাই ডিয়ার, 20 বছর আরো অপেক্ষা করো, when your beauty begins to want repair। মানে এই কথাটার মানে এখনই কেন গয়না পরবে? এখন তো তোমার সৌন্দর্য ভালো আছে, 20 বছর পরে যখন তোমার সৌন্দর্য এত ভালো থাকবে না, তোমার চেহারা রিপেয়ারিং এর দরকার পড়বে। রিপেয়ারিং বলতে তুমি বলবে স্যার অদ্ভুত ওয়ার্ড তো, আমি তো শুনেছি ঘর রিপেয়ারিং হয়, সাইকেল রিপেয়ারিং হয়, এই প্রথম শুনলাম বিউটিও রিপেয়ারিং হয়। হ্যাঁ হয়। তার মানে একজন মানুষ যখন বিউটিফুল নেই সেই মুহূর্তে কি করা যায়, সেই মুহূর্তে তাকে যদি মানে সে যদি ওই গয়নাগুলোকে পরে, বুঝতে পারছো, তাহলে কি তার যে ফ্লস গুলো আছে, তার চেহারার যে ফ্লস গুলো আছে সেই ফ্লস গুলো হাইড হতে পারে এবং তাকে আবার সুন্দর দেখাতে পারে। এম আই ক্লিয়ার টু এভরিবডি? তাহলে বলছে ও কনস্ট্যান্স, তুমি আমাকে অবাক করে দিচ্ছ, সাচ এ গার্ল, তোমার মতো মেয়ে গয়না চায়, গয়না এখন লাগবে না, আরো 20 বছর অপেক্ষা করো। মানে এই তো তোমার বয়স 20, এখনই কেন গয়না পরবে? মিনিমাম 40 হোক তখন গয়না পরবে। কেন? কারণ 40-এ তোমার সৌন্দর্য থাকবে না, তখন তোমার বিউটি রিপেয়ারিং এর প্রয়োজন রয়েছে, ঠিক আছে, তখন তুমি গয়না পরবে। মিস নেভিলে বলছে 20-তে গয়না পরে আমি বিউটিকে ইমপ্রুভ করতে চাই, 40-এ গয়না পরে বিউটিকে রিপেয়ার করতে চাই না। হোয়াট এ রিপ্লাই! বলছে আজ যদি 20-তে গয়না পরে নিজের বিউটিকে আমি ইনক্রিজ করতে না পারি, ব্যাপারটা বুঝতে পারছো, তাহলে 40-এ গয়না পরে আমার বিউটিকে রিপেয়ার করে কি লাভ হবে? হ্যাঁ কি না? ধরো তোমাকে কেউ বলছে তোমার জন্য আপেল আর আঙ্গুর এনেছে, তুমি বললে আপেল আর আঙ্গুর কেন এনেছো? আপেল আর আঙ্গুর যখন আমার রোগ হবে তখন আমি খাবো, এখন এনো না। তখন তোমাকে আমি বললাম যে এখন খেয়ে নাও, তাহলে আর রোগটাই হবে না। ব্যাপারটা বোঝা যাচ্ছে? সিচুয়েশন বুঝো। এ বলছে 20-তে আমাকে গয়না পরতে দিন, ঠিক আছে, তাহলে আমি আরো বেশি সুন্দরী লাগবো। আর 40-এ যখন সুন্দরী থাকবো না, তখন আর নতুন করে গয়না পরে নিজেকে সুন্দরী দেখানোর ইচ্ছে আপনার মতো আমার নেই। বোঝা গেছে? বলছে মিসেস হার্ডকেসেল বলছে মাই ডিয়ার, তোর না গয়নার দরকার নেই, কি সুন্দর তোর ন্যাচারাল হাসি, ওটা 1000 গয়নার থেকে দামি। আর চাই গয়না পরা, এটা পুরোনো দিনের ফ্যাশন হয়ে গেছে। আমার যে সমস্ত পরিচিত,
মাই গড, লেডি গ্রহণ কিল ডেলাইট মানে কি? দিনের আলোকে যে মার্ডার করে সে কি? তার নাম সূর্যগ্রহণ। তার মানে একজন আমারই বান্ধবী সূর্যগ্রহণ এবং আরেকজন বান্ধবী মিসেস ক্রাম, মিসেস কুজো, বলছে এরা গয়নাগুলোকে টাউনে নিয়ে যে বেচে দিয়েছে, আর ওখান থেকে ওই অল্প বিস্তর পেস্ট আর মার্কাসাইট কিনে নিয়ে এসেছে, পেস্ট আর মার্কাসাইট কিনে নিয়ে এসেছে। ব্যাপারটা বুঝতে পারছো? তার মানে বলতে চাইছে যে গয়না চলে গেছে, আর গয়না কেউ পরে না, এখন সবাই গয়না বেচে দিচ্ছে, কিন্তু উনি বেচবেন না, উনি ওনার সিন্ধুকে গয়নাগুলোকে রাখবেন। এরপরে তাকে বলছে, লাইনটাকে দেখো, এখান থেকে শুরু করো। বলছে মাই ডিয়ার আন্ট, প্লিজ অন্তত একবার গয়নাটাকে পড়তে দাও, প্লিজ একবার গয়নাটাকে পড়তে দাও, ঠিক আছে? বলছে তোর গয়না পুরোনো দিনের কিছু গোলাপ আর টেবিল কাট থিম, ঠিক আছে, মানে ওল্ড ফ্যাশনড আর একদম মেকানিক্যালি কাট অর্নামেন্ট, একদম ওল্ড ফ্যাশন, ঠিক আছে? ওগুলো পরলে তোকে কিরকম লাগবে জানিস? ইউড লুক লাইক দ্য পাপেট ইন কিং সলোমনস কোর্ট, ইউড লুক লাইক দ্য পাপেট ইন কিং সলোমনস কোর্ট। ভালো করে বুঝবে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, পাপেট শো, পাপেট শো মানে পুতুল নাচ। দেখবে তোমরা পুতুল নাচ বোধহয় দেখো নি। পুতুল নাচে পুতুলগুলোকে প্রচন্ড সাজানো হয়, জানো? পুতুল নাচের পুতুলগুলোকে প্রচন্ড রকম সাজানো হয়, এবং সেই সাজানো পুতুলগুলো নাচে, আর ওদেরকে প্রচন্ড গয়না পরা হয়, ভালো ভালো শাড়ি পরানো হয়। কিন্তু এত গয়না এত শাড়ি পরানোর পরেও তাদেরকে কি আর অতটা বিউটিফুল লাগে? তাদেরকে কি আর অতটা অ্যাট্রাকটিভ লাগে? না বিউটিফুল লাগে, না অ্যাট্রাকটিভ লাগে, বুঝছো? নিদার লুকড বিউটিফুল নর লুকড অ্যাট্রাকটিভ, ঠিক আছে? খেলনা বলে মনে হয়। এখানে বলতে চাইছে মিসেস হার্কেশার, ও নেভিলে, তুমি যদি এই গয়নাগুলো পরো না, তাহলে তোমাকে কিসের মতো লাগবে? তোমাকে লাগবে রাজা সলোমনের কোটে, কোট মানে রাজসভা, রাজা সলোমনের কোটে, আবার বলছি রাজা সলোমনের কোটে যে পুতুলগুলো আছে সেই পুতুলগুলোর মতো। Am I clear to everybody? তাহলে লাইনটাকে বোঝার চেষ্টা করো। তার মানে the jewels must not fit you, the jewels must not show you, মানে suit you, ঠিক আছে? অর্থাৎ যাতে করে এই গয়নাগুলো না পায়, সেই জন্য এই কথাগুলোকে বলছে। এরপরে বলি রাজা সলোমন, বলছি সলোমন আছে, হ্যাঁ সলোমন আছে, ঠিক আছে। এরপরে দেখো যে কথাটাকে বলছি, তার মানে a puppet show is a show in which dolls representing human beings are made to move by pulling wires or strings attached to them. If Miss Neville wears the old-fashioned jewels, she would look as ridiculous as the richly bejeweled dolls at a puppet show representing the costly magnificence of Solomon's court. রাজা সলোমন ডেভিড আর বাথশেবার পুত্র, এবং তিনি ছিলেন ইসরায়েলের রাজা। তিনি তার জ্ঞান এবং তার রিচনেস এবং লাভ অফ পম্পের জন্য বিখ্যাত। লাভ অফ পম্প মানে মানে তিনি সব সময় তার কোটটাকে প্রচন্ড সোনা দানা দিয়ে সাজিয়ে রাখতেন, বুঝে গেছে? এবং তুমি যদি গয়না পরো তাহলে ওই রাজা সলোমনের কোটের পাপেটের মতো লাগবে। চলো 43 নম্বর কোয়েশ্চেন, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। দেখো, who would look like the coat of King Solomon at a puppet show? লেখো, দেখো, if
Miss Neville wears, if Miss Neville wears, যদি মিস নেভিলে পরে the old fashioned jewels, the old fashioned jewels in the opinion of Mrs. Hardcastle, in the opinion of Mrs. Hardcastle, ঠিক আছে, she would look as the richly bejeweled, B-E-J-E-W-E-L-L-E-D, bejeweled dolls at a puppet show, representing the costly magnificence of King Solomon's court, C-O-U-R-T. কি বললাম? If Miss Neville wears the old-fashioned jewels, in the opinion of Mrs. Hardcastle, she would look as the richly bejeweled dolls at a puppet show, representing the costly magnificence of King Solomon's court. পারা গেছে বুঝতে? মানে তাকে কিসের মতো লাগবে বলো? She would look like what? She would look ridiculous like the dolls at a puppet show. ঠিক আছে? She would look ridiculous like the dolls at a puppet show. আবার কিসের puppet show? ঠিক আছে, সেই puppet show যে puppet show মধ্যে রাজা সোলোমনের রাজসভাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। কোনটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে? রাজা সলোমনের রাজসভাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এবং মনে রাখবে দ্য কস্টলি ম্যাগনিফিসেন্স অফ দ্য কোর্ট, এটা কোথায় ডেসক্রাইব করা রয়েছে? এটা ডেসক্রাইব করা রয়েছে ইন দ্য ওল্ড টেস্টামেন্ট অফ বাইবেল। কোথায় ডেসক্রাইব করা রয়েছে? ইন দ্য ওল্ড টেস্টামেন্ট অফ বাইবেল। বাইবেলের ওল্ড টেস্টামেন্টের মধ্যে ডেসক্রাইব করা রয়েছে। বুঝে গেছেন? এরপরে চলে এসো, মানে তিনি কোনোভাবে তাকে গয়নাটা দিতে চাইছেন। বলছে বিসাইডস আমার মনে হয় ওরা হারিয়ে গেছে, আমার মনে হচ্ছে। তখন টমি আস্তে করে মাকে বলছে, মা ওকে বলে দাও না, ঠিক আছে, ও এতক্ষণ ধরে খুঁজছে, ওকে বলে দাও এগুলো চুরি হয়ে গেছে। ইট ইজ দ্য অনলি ওয়ে টু কোয়াইট হার, ঠিক আছে, এটা বলে ওকে চুপ করা যাবে। To make her silent, এটা বলে দাও তাহলে ও চুপচাপ হয়ে যাবে। ওকে বলবে হারিয়ে গেছে আর আমাকে সাক্ষী দিতে বলবে। বুঝে গেছে? টনি ওর মাকে কিভাবে মাথা মোটা করছে বুঝে যাচ্ছে? টনি ওর মাকে কিভাবে রিসিভ করছে? বলছে বলে দাও ওগুলো হারিয়ে গেছে আর আমাকে বলবে এর সাক্ষী দিতে। মিসেস হাডকেসার আলাদা করে টনিকে বলছে, ইউ নো মাই ডিয়ার, আমি এগুলো গয়নাগুলো তোর জন্য এনেছি। সো আমি যদি বলি ওগুলো চুরি হয়ে গেছে, তুই সাক্ষী দিবি তোর সাক্ষী? হে হে হে। এরপরে লক্ষ্য করো, বলছে মা কিচ্ছু মনে করো না মা, আমি বলবো আমি নিজে দেখেছি ওগুলো চুরি হতে, ঠিক আছে? এরপরে লক্ষ্য করো, ও তো সত্যি দেখেছে চুরি হতে, কারণ ওই তো চোর, ওই তো চুরি করেছে। ব্যাপারটা বোঝা গেছে? ওই তো চোর, ওই তো চুরি করেছে। এবং তার জন্য বলছে যে মা আমি নিজে সাক্ষী দেব এবং বলবো যে আমি নিজে দেখেছি ওগুলো চুরি হতে। মিস নেভিলে বলছে যে মা আমি এত কিছু চাইছি না, আমাকে একদিনের জন্য পড়তে দিন। আচ্ছা, ও কেন গয়নাটা একদিনের জন্য পড়তে চাইছে? কারণ যেদিন পড়বে সেদিনই ও পালিয়ে যাবে। ও যেদিন পড়বে না সেদিনই ও পালিয়ে যাবে, ঠিক আছে?
বলছে just to be permitted to show them as relics and then they may be locked up again। বলছে আমাকে রিলিক্স এর মতো করে একদিন অন্তত এটা করতে দাও, ঠিক আছে, এবং তারপর তুমি আবার লকড আপ করে দেবে। লকড আপ মানে আবার তুমি কনফাইন্ড করে দেবে, আবার তুমি বক্সড আপ করে দেবে, আবার তুমি কনফাইন্ড করে দেবে, আবার তুমি বক্সড আপ করে দেবে। একদিনের জন্য শুধুমাত্র এগুলোকে পড়তে দাও। জাস্ট permit me to wear the jewels for a single day, and then you must lock them once more, ঠিক আছে, there will be no problem। বলছে তখন মিসেস হারকেসেল বলছে, to be plain with you my dear Constance, if I could find them you should have them। যদি আমি এগুলোকে খুঁজে পাই তাহলে অবশ্যই তুমি এগুলোকে পরবে। এগুলোকে পরবে মানে অবশ্যই তুমি এই গয়নাগুলোকে পরবে। কিন্তু আই অ্যাসিওর ইউ মানে আই প্রমিস ইউ, আমি প্রমিস করছি যে এগুলো মিসিং। এখানে এগুলো বলতে কোনগুলো? দ্য জুয়েলস লস্ট, আমি জানি। আর তোমাকে ধৈর্য রাখতে হবে, আন্ডারলাইন করো, মনে রাখবে। একটু পরে এই মিসেস হারকেসেল তিনি যে দেখবেন তার আলমারি খোলা রয়েছে এবং সেখানে গয়না টয়না কিচ্ছু নেই, এবং তখন তুমি বুঝতে পারবে, তখন এনাকে বলবে যে একটু ধৈর্য রাখতে হবে। উনি কিরকম ধৈর্য রাখতে পারেন তুমি দেখবে। তখন তুমি বলবে একটু ধৈর্য রাখতে হবে। উই মাস্ট হ্যাভ টু কিপ পেশেন্স হোয়াট এভার দে আর, মানে যাই হোক না কেন আমাদের জীবনে ধৈর্য রাখা একান্তই প্রয়োজনীয়। মানে উই হ্যাভ টু কিপ আওয়ার পেশেন্স ডিসরিগার্ডিং এভরিথিং। মিস নেভিলে বলছে আমি বিশ্বাস করি না এটা, এটা এক ধরনের প্রিটেন্স, ছলনা। প্রিটেন্স মানে ছলনা, ঠিক আছে। টু ডিনাই মি মানে এই যে আমাকে গয়না পরতে দেবে না, এটার একটা ছলনা হচ্ছে, এটা একটা স্যালো প্রিটেন্স, যাতে করে আমি গয়নাটা না পাই। এই জন্য এটা একটা গেম খেলা হচ্ছে, কালেকটিভ গেম। আমি বুঝতে পারছি। I know they are too valuable to be slightly kept as you are to answer for the loss, ঠিক আছে। আর এগুলো খুব দামি জিনিস, এগুলোকে এমন ভাবে রাখা যাবে না যেগুলো কি করতে পারে, যেগুলো হারিয়ে যেতে পারে। আর যদি হারিয়ে যায় তোমাকে জবাবদিহি করতে হবে। মিসেস হারকেসেল বলছে এত চমকিও না কনস্ট্যান্স, ওগুলো যদি হারিয়ে গেছে আমি তোমাকে একই রকম জিনিস এনে দেবো, কিন্তু আমার ছেলে জানে ওগুলো চুরি হয়ে গেছে আর ওগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। টনি বলছে হ্যাঁ আমি সাক্ষী দিচ্ছি, ওগুলো মিসিং, ওগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি প্রতিজ্ঞা নিয়ে বলছি ওগুলো চুরি হয়ে গেছে, ঠিক আছে। মিসেস হারকেসেল বলছেন তোমাকে না রেজিগনেশন শিখতে হবে। রেজিগনেশন সাবমিসিভনেস, মানে জীবনে যাই হোক না কেন সেটাকে মেনে নিতে লাগবে। ফর দো উই লুজ আওয়ার ফরচুন ইয়েট উই শুড নট লুজ আওয়ার পেশেন্স। আমরা আমাদের টাকা পয়সা হারালো, আমাদের ধৈর্য হারানো চলবে না। সি মি হাউ কাম আই এম, দেখো দেখো আমাকে দেখো, আমাকে দেখো, আমি কই তোমার গয়না হারিয়ে গেছে, আমি কি চিৎকার চেঁচামেচি করছি? তখন মিস নেভিলে বলছে যে লোকের দুঃখে বাকিরা চুপচাপই থাকে। মানে the other people are seen to stay calm, the other people are seen to stay calm at the misfortune of others। মানে বাকিরা যখন একটা মিসফরচুনেট বা আনফরচুনেট অবস্থার মধ্যে থাকে সেই সময় বাকিরা চুপচাপই থাকে। বোঝা গেছে? এরপরে লক্ষ্য করো, মিসেস হারকেসেল বলছে যে তোমাকে আমি ঠিক সময় ঠিক গয়না দেব, তুমি এই গয়নাটা এখন আমার পরতে পারো, আমার গয়না নাও, মিস নেভিলের নাইনি। তখন টনি এখানে বলছে স্টার দিয়ে লাইনটাকে পড়ো শুধুমাত্র, বলছে মা যদি গয়না দিচ্ছিল নেই নিতে হতো, মা যদি গয়না দিচ্ছিল নেই নিতে হতো। ইফ সি গিভস ইউ দ্য গার্নেট টেক হোয়াট ইউ ক্যান গেট, যদি গার্নেট গুলো পরতে দিচ্ছিল নিয়ে নিতে হতো, যা পেতে সেটাই লাভ। বলছে গয়নাগুলো তোমাকে পাঠিয়ে দিয়েছি, আমি চুরি করেছি তার আলমারি থেকে, এবং ওটা জানে না। তুমি তোমার প্রেমিকের কাছে চলে যাও, স্পার্ক মানে লাভার, ঠিক আছে, সে তোমাকে বাকিটা ডিটেলে বলবে, দাঁড়াও আমি আমার মাকে ম্যানেজ করি। মিস নেভিলে বলছে মাই ডিয়ার কাজিন, মানে এত ভালো তুমি, মানে আমাকে আমার প্রেমিকের সাথে বিয়ে দেওয়ার জন্য এত ভালো তুমি, মানে তুমি গয়না চুরি করে পুরো
মানে সিস্টেমটাকে একদম এত স্মুথ করে দিচ্ছ। টনি বলছে পালাও, এখান থেকে ভ্যানিশ হয়ে যাও, ওই দেখো মা আসছে, দৌড়ে আসছে। এরপরে গয়নাটা দেখতে গেছিল, তখন দেখছে চুরি হয়ে গেছে। একটু আগে মিসেস সার্কেসেল কি বলছিলেন বলো? আমাদেরকে চুপচাপ থাকতে হবে, জীবনে যাই হোক না কেন আমাদেরকে, ঠিক আছে, রেজিগনেশন শিখতে হবে। মানে উই মাস্ট লার্ন টু অ্যাকসেপ্ট আওয়ার মিসফরচুন পেশেন্টলি। আমাদেরকে আমাদের জীবনের দুর্যোগগুলোকে মেনে নিতে শিখতে হবে। এরপরে তুমি লক্ষ্য করো, বলছে ভ্যানিস, এই তো আসছে, এই তো আসছে। দেখো জাউন্স হাউস এ ফিজেটস এন্ড স্পিডস অ্যাবাউট লাইক এ ক্যাথারিন হুইল। আন্ডারলাইন করো, এটা এসএসসি তে পড়েছে। লাস্ট যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাটা হলো, এটা এসএসসি তে কোশ্চেনটা পড়েছে। লাস্ট স্কুল সার্ভিস, স্কুল টিচার রিক্রুটমেন্টে যে এক্সামটা হয়েছে, তাতে এটা এমসিকিউ তে পড়েছে এই লাইনটা। এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইনস। হয়তো গ্রাজুয়েশনে এই ধরনের টাপ লাইন দেবে না, বাট এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইনস। কোন জায়গা থেকে লাইনটাকে তুলেছে দেখো, বলছে এই দেখো সে দৌড়ে দৌড়ে আসছে। এবং কিসের মতো দৌড়ে দৌড়ে আসছে? বলছে যেন মনে হচ্ছে ক্যাথারিন হুইল। কিসের মতো দৌড়ে দৌড়ে আসছে? মনে হচ্ছে যেন সে একটা ক্যাথারিন হুইল। মনে রাখবে এই নামটা ক্যাথারিন হুইল কেন দেওয়া হয়েছিল, আগে এটা বলি। 307 খ্রিস্টাব্দে সেন্ট ক্যাথারিন বলে একজন মহিলা, যার বাড়ি ছিল আলেকজান্ড্রিয়াতে, ঠিক আছে, তিনি শহীদ হয়েছিলেন একটা চাকার উপরে। আর ক্যাথারিন হুইলটা কি? এমন একটা চাকা, এমন একটা আগুনের চাকা, যেটা যত ঘুরে তত আগুন ছড়ায়। কেসটাকে বলে রাখি, ক্যাথারিন হুইল হচ্ছে এমন একটা চাকা, বুঝতে পারছো? লেটস সে এটা একটা চাকা, ঠিক আছে, এরকম ক্লকওয়াইজ সে ঘুরছে, রাইট? এরকম ক্লকওয়াইজ সে ঘুরছে, যত ঘুরছে এই ঘুরতে ঘুরতে সে কি করে? সে আগুন ছড়ায়। এই যে লাল রং বেরিয়ে আসছে, বুঝতে পারছো? এটা হচ্ছে আগুন। এই দেখো চারদিকে আগুন লেগে গেছে, স্বর্ণ। এইটা হচ্ছে ক্যাথারিন হুইল। তাহলে ক্যাথারিন হুইল একটা ফায়ার ওয়ার্ক, একটা আগুনের চাকা, যেটা ঘোরে এবং ঘুরতে ঘুরতে ব্রাইট স্পার্ক বেরোয়। এর নামটাই ক্যাথারিন হুইল, কারণ এরকম একটা চাকার উপরে সেন্ট ক্যাথারিন, আলেকজান্ড্রিয়ার সেন্ট ক্যাথারিন শহীদ হয়েছিলেন 360 খ্রিস্টাব্দে। আলেকজান্ড্রিয়ার সেন্ট ক্যাথারিন এরকম একটা চাকার উপর শহীদ হয়েছিলেন 307 খ্রিস্টাব্দে। মিসেস হান্টকেসেল যখন জানতে পেরেছেন যে তার আলমারিতে আর মিস নেভিলের গয়নাগুলো নেই, তখন তিনি এমন দৌড়ে দৌড়ে আসছেন যেন তার গোটা গা থেকে আগুন বেরোচ্ছে। কিসের মতো? যেমন ক্যাথারিন হুইল ঘুরলে আগুন বেরোয়। বোঝা গেছে? এম আই ক্লিয়ার টু এভরিবডি? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এসএসসি তে পড়েছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোশ্চেন নাম্বার 44, কোশ্চেন নাম্বার 44 লেখো, হোয়াট ইজ ইন্ডিকেটেড বাই, what is meant by Catherine wheel? What is meant by Catherine wheel? Catherine wheel এর মাধ্যমে কি বোঝানো হচ্ছে? লেখো, Catherine wheel is a firework, which rotates and throws out bright sparks when ignited.
আবার বললাম, ক্যাথরিন হুইল is a firework which rotates and throws out bright sparks when ignited. Saint Catherine of Alexandria was martyred on a spiked wheel in 307 AD. 307 খ্রিস্টাব্দে সেন্ট ক্যাথরিন অফ আলেকজান্ড্রিয়া was martyred on a spiked wheel. লেখো, মিসেস হাডকেসল, discovering that the jewels of Miss Neville are gone. Discovering that the jewels of Miss Neville are gone had started moving restlessly and throwing out sparks of anger. মানে তার গা থেকে আগুন বেরোচ্ছে না, অবশ্যই মানে প্রচন্ড রকম রেগে গেছে, অবশ্যই তার গা থেকে আগুন বেরোচ্ছে না, কিন্তু তিনি প্রচন্ড রকম রেগে গেছেন। এবং এই জন্য এই পার্টিকুলার জায়গার মধ্যে ক্যাথরিন হুইলের কথাটা বলছে, এই জন্য তিনি এই জায়গার মধ্যে, ঠিক আছে, ক্যাথরিন হুইলের কথাটা বলছেন। জায়গাটা বোঝার চেষ্টা করো। দেখো, লিসেন টু মি। দেখো, ওমা শেষ হয়ে গেলাম, কনফিউশন মানে ডিস্ট্রাকশন, শেষ হয়ে গেলাম, চোর ডাকাত মানে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, শেষ হয়ে গেলাম, চিটেড, প্লান্ডার্ড, প্লান্ডার্ড মানে লুটেড, ব্রোকেন ওপেন, ঠিক আছে, সিন্ধুক ভেঙে গেছে, একটা বাক্য বলতে পারছেন না, ও মা গো, চোর ডাকাত ধ্বংস, ওহো আমাদেরকে চিট করে দিল, আমাদের লুট হয়ে গেল, আমাদের সবকিছু ভেঙে দিয়েছে, ও আমরা শেষ হয়ে গেলাম, এমনি করে কাঁদছে। এই মহিলা একটু আগে কি শেখাচ্ছিলেন? জীবনে যাই হোক না কেন, জীবনে ধৈর্য রাখা একান্তই জরুরি। সমস্যাটা কোন জায়গায় বুঝতে পারছি? এই মহিলা একটু আগে শেখাচ্ছিলেন যে হারিয়েছে তো কি হয়েছে, উই মাস্ট লার্ন হাউ টু মেনটেন রেজিগনেশন। আমাদের জীবনে রেজিগনেশন শিখতে হবে, আমাদের জীবনে সবকিছুকে মেনে নিতে হবে। টনি বলছে, হোয়াট ইজ দ্য ম্যাটার, হোয়াট ইজ দ্য ম্যাটার মামা, কিছু হয়নি তো মামা, কি হয়েছে, আমাদের পরিবারে কি কেউ মরে গেল মা? তখন মিসেস হাডকেসল বলছে, আরে ডাকাতি হয়েছে, আমার ক্যাবিনেট, আমার সিন্দুক কেউ ভেঙেছে, গয়নাগুলো নিয়ে গেছে, ওরে আই এম আন্ডান, আন্ডান মানে ফিনিশড। তখন বলছে, ও হা হা হা, বুঝেছি মা, দারুণ অভিনয় হচ্ছে মা, ঠিক আছে, এত ভালো অভিনয় কেউ করতে পারে না, হা হা হা। তখন মিসেস হাডকেসল বলছে, ওরে বয়, সত্যি সত্যি আমি শেষ, আমার সিন্দুকটা ভেঙে গেছে, সব চুরি হয়ে গেছে। টনি বলছে, মা ওই কথাটাই বলবে, হা হা হা, ওই কথাটাই বলবে, আর আমি সাক্ষী দেব, তুমি জানো, আমাকে সাক্ষী দিতে ডাকবে। মিসেস হাডকেসল বলছে, এই টনি, বাই অল দ্যাট ইজ প্রেসিয়াস, জুয়েল গুলো চুরি হয়ে গেছে, আমি শেষ হয়ে গেছি। বলছে, জানি তো না চুরি হয়ে গেছে, আর আমাকে ওটাই বলতে হবে? মিসেস হাডকেসল বলছে, মাই ডিয়ারেস্ট টনি, শোন আমার কথা বাবা, ওগুলো চুরি হয়ে গেছে। বলছে, জানি তো মা, হাসাচ্ছ কেন, আমি তো জানি কে চুরি করেছে, তখন মিসেস হাডকেসল প্রচন্ড রেগে গেছে, প্রচন্ড রেগে গেছে। বলছে, তোর মতো কি মাথা মোটা আর কেউ আছে, তোর মতো কি মাথা মোটা কেউ আছে যে এই তফাৎটা বুঝতে পারে না কোনটা জেস্ট, জেস্ট মানে জোক, এবং কোনটা আর্নেস্ট, আর্নেস্ট মানে সিরিয়াসনেস।
কোনটা জোক আর কোনটা সিরিয়াসনেস, এই দুটো জিনিসের তফাৎ বুঝতে পারিস না। ওরে আমি জোক করছি না, ইউ বুবি, বুবি মানে ইডিট, ওরে মাথা মোটা, আমি জোক করছি না। তখন টনি বলছে, দ্যাটস রাইট মা, দ্যাটস রাইট, ইউ মাস্ট বি ইন এ বিটার পেশেন্ট, দেন নোবডি উইল সাসপেক্ট ইদার অফ আস। আমি সাক্ষী দেব তো মা, আমি সাক্ষী দেব। মিসেস হার্কেসে বলছে, তোর মতো মাথা মোটা কি কেউ আছে? ওহো, একদিকে ডাকাত আর একদিকে বোকা, দুইয়ের চক্করে আমি মরে গেলাম। একদিকে ডাকাত আর একদিকে বোকা মানে, একদিকে ডাকাত আর একদিকে বোকা মানে, মানে একদিকে। তাহলে শুনতে পাচ্ছ? সাউন্ড আসছে না স্যার? দীপেন্দু কুমার, সাউন্ড এসে গেছে স্যার? Was ever poor woman so beset with fool on the one hand and thieves on the other? বলছে আমার মতো কি আর অসহায় মহিলা পৃথিবীতে কোথাও রয়েছে, যার একদিকে রয়েছে বোকা আর অন্যদিকে রয়েছে চোর? মানে একদিকে বোকা, টনির মতো বোকা, আর অন্যদিকে রয়েছে চোর। টনি বলছে, মা আমি সাক্ষী দিয়ে বলবো চুরি হয়েছে। বলছে আরো বলছিস সাক্ষী দিবি, আরো বলছিস সাক্ষী দিবি, ইউ ব্লকেড ইউ, তোকে রুমের বাইরে বার করব। ও আমার নিশ, তার কি হবে? ওরে তুই হাসছিস, তোর কোনো সেন্টিমেন্ট নেই, ইউ ব্রুট, ব্রুট মানে বিস্ট, পশু, তুই আমার কষ্টকে এনজয় করছিস। টনি বলছে, মা আমি সাক্ষী দেব। ওই মনস্টার, এই এই দত্ত, এই আমাকে ইনসাল্ট ইনসাল্ট করছিস, আমি তোকে শিক্ষা দেব, আমি তোকে শিক্ষা দেব। এরপরে বলছে, আই ক্যান বিয়ার উইটনেস টু দেম। ঠিক আছে, বলছে মা আমি তো সাক্ষী দেব। এবার গোটা মাঠে, বুঝলে তো, ওর মা ওদিক থেকে তেড়ে নিয়ে যাচ্ছে, আর ওদিকে টনি দৌড়ে 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 পালাচ্ছে। মানে ওর মা বলছে এখন তোকে পিটিয়ে চামড়া তুলে দেবো, আর টনি শুধু বলছে আমি সাক্ষী দেব। এরকম একটা অবস্থা। মিস হার্টকেসেল বলছে, বলছে সত্যি, হোয়াট এন আনএকাউন্টেবল, আনএকাউন্টেবল মানে আনম্যানেজেবল, আনএকাউন্টেবল মানে আনবিলিভেবল। বলছে আমার মতো আমার ভাইয়ের মতো আনবিলিভেবল, আনম্যানেজেবল ভাই দুনিয়ায় কেউ নেই। আমাদের বাড়িটাকে ইন বলে পাঠিয়ে দিয়েছে, আন্ডারলাইন করো। এরপরে তিনি এটা মেডের কাছ থেকে আলোচনা করেছেন এবং তিনি বুঝতে পেরেছেন পুরো ব্যাপারটা। হা হা, এরপরে বুঝতে পেরেছি বাবার সাথে কেন ইম্পুডেন্টলি বিহেভ করছে। এরপরে পুরো ব্যাপারটা কেটের কাছে ক্লিয়ার হয়ে গেছে। মানে মিস্টেক অফ দ্য নাইট ইজ আন্ডারস্টুড বাই হেস্টিংস, নেভিলে অ্যান্ড নাও কেট। কি বলছি বোঝা যাচ্ছে? এবং অবশ্যই মেডও এটা জানে, মেডও এটা জানে। কিন্তু বাকি যে ক্যারেক্টার গুলো রয়েছে, যেমন মিস্টার হার্টকেস, যেমন মিসেস হার্টকেস, বুঝতে পারছো? আর সর্বোপরি এদের আগে যে নামটা মনে রাখতে হবে সেটা হচ্ছে টনি, হচ্ছে নাটের গুরু। এসব জানে, কিন্তু আমাদের হিরো জানে না, আর হিরোর শ্বশুর মশাই জানে না, আর শাশুড়ি না হয় এসব জানাজানি পরোয়া করেন না। তিনি টনি নিয়ে ব্যস্ত, গয়না নিয়ে ব্যস্ত। ওখানে তার মেয়ের বিয়ে হচ্ছে কি না হচ্ছে আদৌ অতটা সেই ব্যাপারে তিনি অতটা ওয়ারিড নন, অতটা চিন্তিত নন। নট এ বিগ ডিল টু বি লুকড আফটার। এটা এরকম কোন বিরাট বড় ডিল নয়। Am I clear to be, am I clear to everybody? ঠিক আছে, তাহলে এই জিনিসটা মাথার মধ্যে রাখবে। এরপরে এখান থেকে পড়ো। But what is more, madam, the young gentleman as you pass by in your present dress. আচ্ছা, প্রেজেন্ট ড্রেস মানে কি লিখবো বল কমেন্টে? এখানে প্রেজেন্ট ড্রেস বলতে তোমরা এটাকে কি জানো? এটাকে বলা হয় প্লেন ড্রেস। প্রেজেন্ট ড্রেস বলতে তুমি এটাকে বলতে পারো প্লেন ড্রেস অফ এ
হাউসওয়াইফ। কি বলতে পারো? প্লেন ড্রেস অফ এ হাউসওয়াইফ। তোমাদের কন্ট্রাক্টটা মনে আছে নিশ্চয়ই, ঠিক আছে? যে ওর বাবার সাথে যে কন্ট্রাক্ট হয়েছে, বলছে আপনি এইমাত্র যখন আপনি হেঁটে আসছিলেন, আপনি এইমাত্র যখন হেঁটে আসছিলেন, ঠিক আছে, এই যে অ্যাট দিস পার্টিকুলার মোমেন্ট যখন আপনি হেঁটে আসছিলেন, সেই মুহূর্তে ও আপনাকে দেখেছে, সেই মুহূর্তে ও আপনাকে দেখেছে, এবং দেখার পরে ও জিজ্ঞাসা করেছে যে এটা কি বারমেড বটে নাকি? কারণ ও তো, বুঝতে পারছো, প্রথমবার যখন ওর মুখের দিকে তো তাকায়নি, আর তখন কেট পরেছিল একদম সফিস্টিকেটেড ড্রেস, পরেছিল টুপি, একদম পরেছিল সফিস্টিকেটেড ড্রেস, পরেছিল টুপি। আর এই মুহূর্তে পরে রয়েছে কি? এই মুহূর্তে পরে রয়েছে অর্ডিনারি ড্রেস। কি বলছে বোঝা যাচ্ছে? এই মুহূর্তে কি পরে রয়েছে? অর্ডিনারি ড্রেস পরে রয়েছে। এক সেকেন্ড, হ্যাঁ মুকেশ বলো। যে এই মুহূর্তে মার্লোকে দেখেছে, মার্লোকে দেখে পর বলেছে, মানে দেখে পর ভেবেছে আর কি, বলেনি কিছু, যে তাকে কিরকম লাগছে। হি লুকস মোর লাইক এ বারম্যান। বলছে ডিডি দেন আজ আই লাই, আই এম রিজলভ টু কিপ আপ দ্য ডেলিউশন। রিজলভ মানে ডিটারমাইন্ড। বলছে ওমা তাই? তাই আমাকে বারম্যান ভেবেছে? আমাকে যদি বারম্যান ভেবেছে, তাহলে আমি ওকে এই বারম্যানের ভুল ভাবার মধ্যেই রাখতে চাই। হি মিস্টুক ইউ ফর দ্য বারম্যান ম্যাডাম। স্টার দেবে। এই জায়গাটা হচ্ছে এই নাটকটার সবচেয়ে ইম্পর্টেন্ট ডায়লগ, সবচেয়ে ইম্পর্টেন্ট স্পিচ। হি মিস্টেক ইউ ফর দ্য বারম্যান, মানে হি মিস্টেকেনলি কনসিডার্ড ইউ টু বি দ্য বারম্যান। হি মিস্টুক ইউ মানে মিস্টেকেনলি কনসিডার্ড ইউ, সে মিস্টেকেনলি তোমাকে কনসিডার করেছে বারম্যান হিসাবে ম্যাডাম। বলছে তাই? ডিড হি, মানে ডিড হি কনসিডার মি, ডিড হি কনসিডার মি টু বি দ্য বারম্যান? সে কি আমাকে বারম্যান ভেবেছে? বলছে তাহলে আমি না রিজলভ করেছি, রিজলভ মানে আমি ডিটারমাইন্ড, যাতে করে আমি এটাকে টু কিপ আপ, টু কিপ আপ মানে টু কন্টিনিউ, আমি এই ডেলিউশনটাকে কন্টিনিউ করাবো। ডেলিউশন বলতে এই ডিসিভটাকে, মানে ও যে এই ভুলটা ভেবে রয়েছে, ওর যে এই মিস্টেকেন নোশন আছে, এই নোশনটা কন্টিনিউ করাবো। এরপরে ওর মেয়েদের নাম হচ্ছে পিম্পল। পিম্পল হচ্ছে নাম। পিম্পল মানে কি জানো তো? পিম্পল মানে ব্রণ। যে ব্রণ হয় না গালে, ওটাকে পিম্পল বলে, বুঝলে? আচ্ছা টেল মি পিম্পল, আমার এই প্রেজেন্ট ড্রেস কেমন? আমাকে কি লাগছে? ডু আই লুক লাইক চেরি ইন দ্য বিউক স্ট্র্যাটেজম? আচ্ছা আচ্ছা আমাকে বলো, আমি কি ওই চেরির মতো লাগছি? বিউক স্ট্র্যাটেজমের চেরির মতো লাগছি? তোমরা জানো যে একটা এন্টারটেইনিং কমেডি যেটা জর্জ ফারকিউয়ার লিখেছিলেন, ঠিক আছে, সেই কমেডির নাম হচ্ছে বিউক স্ট্র্যাটেজম। এটা কি কোশ্চেনে পড়েছিল? চ্যারি ইন বিউক স্ট্র্যাটেজম কোশ্চেনে পড়েছিল। এই দেখো কোশ্চেন দিয়েছে, হু আর চ্যারি, দেখো 18 সালে পড়েছিল চ্যারি ইন বিউক স্ট্র্যাটেজম। 45 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 45। আমি ওইভাবে লিখাবো না। চ্যারি ইন the Beux's, B-E-A-U-X apostrophe stratagem, S-T-R-A-T-A-G-E-M, ঠিক আছে? cherry in the Beux's stratagem. What does the speaker mean to say? স্পিকার এখানে কি মিন করতে চাইছে?
দেখো চেরি is the innkeeper's daughter. Is the innkeeper's daughter in the highly entertaining comedy. In the highly entertaining comedy The Buick Stratagem. The Buick Stratagem by George Farquhar. Farquhar হয়েছে। Cherry is the innkeeper's daughter in the highly entertaining comedy The Buick Stratagem by George Farquhar. দেখো মিস হার্ডকেসল asks her maid, সে তার মেডকে জিজ্ঞেস করছে কে, if she looks as charming as Cherry, তাকে কি চেরির মতো লাগছে? ঠিক আছে, আচ্ছা এই মুহূর্তে আজকে ছেড়ে দিলাম, বুঝলে? এটা অন্য একটা ব্যাচ বলে ফেলেছেন টাইমে।